Good evening, everyone. আচ্ছা, আমার সাউন্ড পিকচার যদি ক্লিয়ার থাকে একটু বলবে সবাই, হ্যাঁ? সাউন্ড পিকচার যদি ক্লিয়ার থাকে কাইন্ডলি বলবে একটু। Am I audible? ওকে, চলো। তো আজকে আমরা অ্যাজ ইউজুয়াল এভরি সানডে 9টা থেকে আমরা দ্য হিন্দুর এডিটোরিয়াল অ্যানালিসিস করি। তো আজকেও আমরা সেরকমই করব। তো আমরা 1 মিনিট ওয়েট করে নেব, বাকি কারা কারা জয়েন করছে দেখি, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করব। ওকে, তো আজকেও আমরা বেশ কিছু নতুন ওয়ার্ড শিখব, গ্রামারের স্ট্রাকচার শিখব, যেগুলো আমাদের আপকামিং এক্সামগুলোতে কাজে লাগবে। ওকে, তো এই দ্য হিন্দুর সেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ শুধুমাত্র এটা ভোক্যাবুলারি ইমপ্রুভমেন্টের জন্য নয়, এখান থেকে আমরা গ্রামারটাকে কীভাবে ইমপ্রুভ করতে পারি সেটাও তোমরা দেখতে পাবে। ওকে, তো জাস্ট আ মিনিট, আমরা একবার জাস্ট দেখে নিই। সব কিছু ক্লিয়ার থাকলে একটু আমাকে বলবে। তো দেখো, আমরা শুরু করি। তো সবাই জয়েন করুক। এখানে দেখো কি বলছে। ফার্স্ট আমরা টাইটেলটায় চলে যাব। দেখো টাইটেলটা কি বলছে, দেখো, বা হেডলাইন আমরা বলতে পারি, আ শর্ট ফর সায়েন্স অন বাজেট অ্যালোকেশন ফর মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানে আমরা দেখো প্রথমেই একটা নতুন ওয়ার্ড শিখবো। ওয়ার্ডটা নতুন নয়, কিন্তু ওয়ার্ডটা পুরানো ওয়ার্ড, আমাদের চেনা ওয়ার্ড, কিন্তু এর ইউজটা নতুন আমাদের কাছে। তাহলে এখানে আমরা কি শিখছি, আ শর্ট ফর সায়েন্স। তো এই শর্টটা কি? শর্ট কথা শুট থেকে শর্ট, তাই না? শুট যদি ভার্ব হয়, শর্ট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে গুলি করা। কিন্তু এখানে শর্টটা দেখো, শর্ট ফর সায়েন্স, মানে শর্টটা কিন্তু এখানে কোনো ভার্ব হিসেবে ইউজ হচ্ছে না। শর্টটা কি হিসেবে ইউজ হচ্ছে দেখো, একটা নাউন হিসেবে। অ্যাজ আ নাউন আমরা শর্টকে ইউজ করছি। তাহলে অ্যাজ আ নাউন যখন শর্ট ইউজ হচ্ছে, তখন শর্ট কথাটার মানে কি? ঠিক আছে, তো আমরা এখানে শর্টের মানে বলতে পারি অ্যান অপরচুনিটি। ওকে, অ্যান অপরচুনিটি। শর্ট কথাটার মানে হচ্ছে অ্যান অপরচুনিটি। গুড ইভিনিং অর্পণ। তাহলে কি বলছে, আ শর্ট ফর সায়েন্স, মানে সায়েন্সের জন্য একটা অপরচুনিটি আছে। কিসে? অন বাজেট অ্যালোকেশন ফর মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, সায়েন্স, এই মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য যে বাজেট অ্যালোকেট করা হয়েছে, সেই বাজেট অ্যালোকেশনে সায়েন্সের জন্য একটা অপরচুনিটি, মানে নিশ্চয়ই পার্টিকুলার সায়েন্সের যে ফিল্ডগুলো আছে তার জন্য হয়তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলোর জন্য হয়তো বাজেট অ্যালোকেট করা হয়েছে, বাজেট দেওয়া হয়েছে, মানে টাকা অ্যালট করা হয়েছে। তার জন্যই বলা হচ্ছে একটা অপরচুনিটি আছে। তো কি করা হয়েছে সেটা আমরা পরে দেখছি। নেক্সট দেখো বলছে, মোর ফান্ডিং ফর রিসার্চ মাস্ট বি মেড উইথ ইজিং অফ ব্যুরোক্রেটিক প্রসিজিয়ার্স। মোর ফান্ডিং ফর রিসার্চ মানে আরো রিসার্চের জন্য আরো ফান্ডের দরকার, আরো টাকার দরকার। মোর ফান্ড শুড বি অ্যালোকেটেড ফর রিসার্চ। ঠিক আছে, মাস্ট বি মেড উইথ, দেখো মিট উইথটা আমরা আগে একটা এডিটোরিয়ালও কিন্তু পড়েছিলাম, আমরা আগেও কিন্তু একটা এডিটোরিয়ালে পড়েছিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো, চলো এখানে আমরা একটা জিনিস দেখি। জাস্ট এ মিনিট।
কি বলছে দেখো, আচ্ছা এবার বলছে দেখো, সরি হ্যাঁ আমার একটুখানি ডিস্টার্ব হলো, চলো চলো এবার স্টার্ট করি। হ্যাঁ, গুড ইভিনিং সৌমেন, রাহুল। তাহলে বিউরোক্রেটিক প্রসিডিউরস, তো মানে কি বলছে, more funding for research must be met with easing of bureaucratic procedures, মানে এই যে বিউরোক্রেসিক প্রসিডিউরটাকে আরো সহজ করার জন্য কি বলছে, আরো ফান্ডিং এর দরকার, তাই না, আরো ফান্ড দিতে হবে, তার মানে এই ফান্ডে হচ্ছে না। তবে দেখো আমরা পড়াটা শুরু করি, কি বলছে দেখি, তাহলে বুঝতে পারবো। এখানে বলছে দেখো, দ্য বাজেট স্পিচ ইন দ্য ইয়ার preceding a general election is usually one that seeks to appease as wide as a swath of society as possible. ঠিক আছে, আচ্ছা স্বাদ কথাটার মানে দেখো এখানে একটা আমরা নতুন ওয়ার্ড পাচ্ছি, এখানে আমরা একটা নতুন ওয়ার্ড পাচ্ছি, কি ওয়ার্ড পাচ্ছি দেখো, স্বাদ। এই কথাটার মানে কি, অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে তোমার বাইন্ড করা কোনো কিছুকে, ঠিক আছে, এটার মানে হচ্ছে কোনো কিছুকে বাইন্ড করা। ওকে, অফ সোসাইটি অ্যাজ পসিবল। আর কি মানে হতে পারে, এটার একটা মানে হচ্ছে ব্যান্ডেজ, নাউন হিসেবে ইউজ হলে এটার মানে হচ্ছে ব্যান্ডেজ, আর ভার্ব হিসেবে ইউজ হলে এটার মানে হচ্ছে তোমার বাইন্ড, মানে কোনো কিছুকে বাঁধা। তার মানে এখানে সেন্টেন্সটা বলছে, দ্য বাজেট স্পিচ ইন দ্য ইয়ার প্রিসিডিং আ জেনারেল ইলেকশন ইজ ইউজুয়ালি ওয়ান দ্যাট সিক্স টু অ্যাপিজ অ্যাজ ওয়াইড আ স্বাথ অফ সোসাইটি অ্যাজ পসিবল। মানে এখানে কি বোঝাচ্ছে, যে বাজেট স্পিচ যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা কি করতে চায়, বাজেট স্পিচের উদ্দেশ্যটা কি, ইট সিক্স টু অ্যাপিজ অ্যাজ ওয়াইড অ্যাজ স্বাথ আ স্বাথ অফ সোসাইটি অ্যাজ পসিবল, মানে সোসাইটির ম্যাক্সিমাম পার্সনকে, মেজরিটিকে, ঠিক আছে, মোস্ট অফ দ্য পিপল যাকে বলা হচ্ছে, তাকে অ্যাপিজ করবে, মানে শান্ত করার চেষ্টা করা হয়, ঠিক আছে, শান্ত করার উদ্দেশ্যেই করা হচ্ছে স্পিচটা, মানে বাজেটটা। ইট ফলোজ দ্যাট মিনিস্ট্রিজ দ্যাট ফান্ড দ্য বাল্ক অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা R&D বলছি, টু উড সি আ হেলদি জাম্প ইন অ্যালোকেশন। ইট ফলোজ দ্যাট, মিনিস্ট্রি দ্যাট, কটা দ্যাটের ইউজ হচ্ছে এখানে দেখো, হ্যাঁ সোসাইটির বড় অংশকে। ইট ফলোজ দ্যাট একটা আছে, আবার একটা দেখো বলছে দ্যাট, দুটো দ্যাটের ইউজ হচ্ছে, কিভাবে ইউজটা হচ্ছে দেখো, ইট ফলোজ দ্যাট, তাহলে এই দ্যাটটা কি একটা কনজাংশনের কাজ করছে, মিনিস্ট্রিজ দ্যাট ফান্ড দ্য বাল্ক অফ রিসার্চ, তাহলে এখানে এই দ্যাটটা কি, এই দ্যাটটা একটা কনজাংশনের কাজ করছে, এই দ্যাটটা হচ্ছে একটা কি রিলেটিভ প্রোনাউন যেটা মিনিস্ট্রিকে কোয়ালিফাই করছে। ওকে, ডাবল দ্যাটের ইউজ হচ্ছে, দেখো কত সুন্দর। তাহলে কি বলছে, মিনিস্ট্রি দ্যাট ফান্ড দ্য বাল্ক অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টু উড সি আ হেলদি জাম্প ইন অ্যালোকেশন। তাহলে এটা কি দেখছে, যে মিনিস্ট্রি দ্যাট ফান্ড দ্য বাল্ক অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে যে ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বাল্ক পোর্শনটা ফান্ড করছে, টু উড সি আ হেলদি জাম্প ইন অ্যালোকেশন, মানে হেলদি জাম্প একটা, মানে জাম্পটা খুব হেলদি হবে, মানে কি বোঝাচ্ছে, যে একটা ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে, ইনক্রিজ হবে, কোথায়, অ্যালোকেশনে, মানে মোদ্দা কথা আমরা বলতে পারি অ্যালোকেশনটা বেশি হবে, বাড়ানো হবে। ওকে, ছোট ছোট যে শব্দগুলো আছে এইগুলোর মিনিংগুলো আমরা অবশ্যই জানবো, বাট কম্প্রিহেনশন পড়ার নিয়ম হচ্ছে অ্যাজ আ হোল মিনিং বুঝতে হবে, ঠিক আছে, এক একটা ওয়ার্ড ধরে ধরে যদি আমরা প্রত্যেকটার মিনিং বুঝতে চাই তাহলে কিন্তু ব্যাপারটা কম্প্রিহেন্সিভ হবে না, মানে তখন দেখবে তুমি পুরো মিনিংটা বুঝতে পারছো না। সেই জন্য এই অভ্যাসটা করতে হবে, যে একটা পার্টিকুলার ওয়ার্ডের মানে জানলাম না, যেমন এই স্বাদ, এই কথাটা দেখো অনেকেই মানে জানে না, বা আমি যে মিনিংয়ে বললাম দেখো সেই এক্স্যাক্ট মিনিংয়ে ইউজ হচ্ছে না, কিন্তু এই সেন্টেন্সটা পড়লে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই কথাটার মানেটা কি বোঝাচ্ছে, ঠিক আছে, এটাই আমাদের বুঝতে হবে আর কি। নেক্সট বলছে দেখো,
The Ministry of Science and Technology has received an allocation of 1,361.22 crore this year on paper. On paper মানে খাতায় কলমে পেয়েছে আর কি. An impressive 15% increase from the previous estimate. শব্দের যে শব্দগুলোকে আমি আন্ডারলাইন করব, ওয়ার্ডগুলোকে try to note them down in your notebooks, because এই ওয়ার্ডগুলোকেই তোমাদের ডেসক্রিপটিভে ইউজ করতে হবে. গুড ইভিনিং ইউসুফ. এই যে ইমপ্রেসিভ বলতে দেখো, অ্যান ইমপ্রেসিভ 15% ইনক্রিজ, এই শব্দগুলো কঠিন শব্দ নয় কিন্তু, এই ওয়ার্ডগুলো একদমই ডিফিকাল্ট ওয়ার্ড নয়, বাট খুব ক্যাচি ওয়ার্ড, যেগুলো আমরা যদি ডেসক্রিপটিভে ইউজ করি এটা শুনতে আমার ভালো লাগবে, যিনি পড়বেন তার ভালো লাগবে. তো এইগুলো আমাদের মনে রাখতে হবে. অ্যান ইমপ্রেসিভ 50% ইনক্রিজ, আমরা জেনারেলি একটা ইনক্রিজ লিখে দিই বা সিরিয়াস বলি, হাই বলি, কিন্তু এইগুলোকে দেখো ইমপ্রেসিভ কথাটা কত সুন্দর ইউজ করা হয়েছে. তাহলে যেটা কি বলছে, 15% ইনক্রিজ ফ্রম দ্য প্রিভিয়াস এস্টিমেট, আগের যে এস্টিমেট করা হয়েছিল তার থেকে 15% বেশি বাড়ানো হয়েছে, অর্থাৎ এটা কিন্তু স্যাটিসফ্যাক্টরি, যেটাকে আমরা ইমপ্রেসিভ বলছি. সেটা কোথায়? খাতায় কলমে, অন পেপার. গুড ইভিনিং প্রত্যুষা. এবার বলছে দেখো, however between 2021 to 22 and 22 to 23 the ministry had seen a 3.9% decrease. however এর ইউজ আমরা কখন করি? গুড ইভিনিং মিতালি. however এর ইউজ আমরা কখন করি? যখন দুটো কন্ট্রাডিকশন আসছে, ঠিক আছে, যেরকম আমরা দো অল দোকে ব্যবহার করি, এটাও ঠিক সেরকমই আসছে. তাহলে আগে আমরা স্টেটমেন্টে কি দেখলাম? একটা ইমপ্রেসিভ 15% ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু তারপরেই বলছে 2021 থেকে 22 এবং 22 থেকে 23 কি হয়েছে? দ্য মিনিস্ট্রি হ্যাড সিন আ 3.9% ডিক্রিজ. কি দেখছে? যে 3.9% ডিক্রিজ করে গেছে, কমে গেছে, ওদিকে ইনক্রিজ হয়েছে, এদিকে কমে গেছে. মানে হাউএভার এর ইউজটা বুঝতে পারলে কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা ইউজ করছি. ডিক্রিজ এখানে কি হচ্ছে? অ্যাজ আ নাউন ইউজ হচ্ছে. হ্যাঁ, অবশ্যই ইমপ্রেসিভ জিনিসটা তো ভালোই হবে, তাই না? ইমপ্রেসিভ মানে তো একটা পজিটিভ ওয়ার্ড. আচ্ছা, দ্য বাল্ক অফ দ্য হাইক হ্যাজ গন টু দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 7,931.05 crore, up to 32.1% from last year. It was 2,683.86 crore for the Department of Biotechnology, or DBT, a normal hike of 3.9%, and 5,746.51 crore, that is 1.9%, for the Department of Scientific and Industrial Research. তো এখানে দেখো, এটা আমাদের ল্যাঙ্গুয়েজটা সেইভাবে শেখার কিছু নেই, এখানে জাস্ট ইনফরমেশন দেওয়া হয়েছে. তো আমরা এখানে মেনলি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ভোক্যাবুলারি ইমপ্রুভ করার জন্য, সেন্টেন্স কনস্ট্রাকশনের জন্য এই ক্লাসটা করছি. তো এটার মধ্যে খুব বেশি কিছু নেই. সো এই ডেটাগুলো আছে, ডেটাগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে, কারণ এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আসতে পারে. তো এগুলো একটু দেখে নেবে যে কত পার্সেন্ট ডিক্রিজ হয়েছে, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, এইটা তোমার এখানে দেওয়া আছে. যেখানে বলছে না, দ্য বাল্ক অফ হাইক হ্যাজ গন টু দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি. যে হাইকটা হয়েছে তার বাল্ক মানে মেজরিটি, মেজর পার্ট কোথায় চলে গেছে? তোমার ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, যেটা বলছে দেখো এত কারোর, যেটা আপ 32.1% ফ্রম লাস্ট ইয়ার, যেটা গত বছরের থেকে 32.1% ইনক্রিজ হয়েছে, মানে অনেকটাই ইনক্রিজ করে গেছে, ঠিক আছে. বাল্ক পোর্শনটা অ্যালটমেন্টের চলে গেছে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে. The Deep Ocean Mission, which includes among other components developing a deep submersible vehicle and the National Research Foundation, have got substantially higher hikes than in previous years, a sign that they are
the center's immediate focus. এই সেন্টেন্সটা দেখো ভালো করে কি বলছে, দ্য ডিপ ওশান মিশন, প্রপার নাউন আছে, মানে এটা একটা মিশনের নাম, একটা প্রজেক্ট বা মিশনের নাম, which includes among other components developing a deep submersible vehicle, মানে যেটা কার সঙ্গে ইনক্লুড আছে, আদার কম্পোনেন্টের সঙ্গে যেটা ইনক্লুড আছে, মানে এর মধ্যে যুক্ত আছে, যেটা একটা কি বলছে, আ ডিপ সাবমার্সিবল ভেহিকল, যেটাকে ডেভেলপ করা হচ্ছে। And the National Research Foundation have got substantially higher hikes than in previous year. তাহলে এই ন্যাশনাল ফাউন্ডেশনটাও কিন্তু, রিসার্চ ফাউন্ডেশনটাও আগের বছরের থেকে অনেকটা হাইক পেয়েছে। তারপর দেখো এই প্যাসেজটা পড়তে পড়তে এটুকু বুঝতে পারছি, সায়েন্টিফিক যে জায়গাগুলো আছে, সায়েন্সের যে ফিল্ডগুলো আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেইগুলো কিন্তু আস্তে আস্তে হাইক হচ্ছে। মানে ওভারঅল ডেভেলপমেন্টটা হচ্ছে, মানে সেখানে অ্যালোকেশন, মানে ফান্ডিংটা বেশি করা হয়েছে আগের বারের থেকে, প্রিভিয়াস ইয়ার। এ কি বলছে, আ সাইন দ্যাট দে আর দ্য সেন্টারস ইমিডিয়েট ফোকাস। তাহলে এটা কি, এর অর্থ কি? এর অর্থ কি হচ্ছে যে এরা সেন্টারের ইমিডিয়েট ফোকাস, মানে সেন্টার ইজ ফোকাসিং অন দেম, তাদের উপর, এই ফিল্ডগুলোর উপরে, এই সেক্টরগুলোর উপর সেন্টার ফোকাস করছে। তাই জন্যই কিন্তু এখানে ফান্ডিংটা ইনক্রিজ করা হয়েছে গতবারের থেকে। ক্লিয়ার? বুঝতে আশা করি প্রবলেম হচ্ছে না। এই যে অনেকে বলো দ্য হিন্দু খুব কঠিন, বা নিউজ পেপার পড়তে পারি না, খুব কঠিন কঠিন শব্দ থাকে। দেখো আমরা এখানে যা পড়লাম তার মধ্যে এখনো পর্যন্ত সেরকম ডিফিকাল্ট ওয়ার্ড কিছু নেই, কিন্তু একটু যদি আমরা পড়ি তাহলে কিন্তু বুঝতে পারো ব্যাপারটা। আর এটা অনেকে তোমরা হয়তো ভাবছো যে কি হবে পেপারটা পড়ে, ওই সময় আমি একটু প্র্যাকটিস করবো, ভোক্যাবস তৈরি করব। এটা কিন্তু 1-2 মাস পর তোমরা নিজেরা রিয়েলাইজ করবে যে কম্প্রিহেনসিভ স্কিলটা তোমাদের কতটা ইমপ্রুভ হচ্ছে। এমটিএস এ কিন্তু তোমার কম্প্রিহেনশন আসতে পারে, পিকিউআরএস আসতে পারে। এই কম্প্রিহেনশন পিকিউআরএস যদি করতে হয় তোমায় কিন্তু ফ্লুয়েন্টলি পড়তে জানতে হবে। আর যারা ভাবছে আমি শুধু পিকিউআরএস কম্প্রিহেনশন 2-1টা সেট প্র্যাকটিস করে ফেলবো, তারা কিন্তু এক্সামে গিয়ে ফাঁসবে। ঠিক আছে, পেপার রিডিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কি বলছে দেখি। There were multiple references in the budget speech for investing in dedicated centers for excellence in artificial intelligence research, initiatives to scale up, আবার একটা দেখো phrase, scale up technology to produce laboratory made diamonds and a center for research in sickle cell anemia. কি বলছে? There were multiple research references in the budget speech for investing in dedicated centers for excellence in artificial intelligence research. তাহলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ আছে, সেই রিসার্চের জন্য কি করা হচ্ছে, বাজেট দেওয়া হচ্ছে, মানে অ্যালোকেট করা হচ্ছে টাকা, ফান্ডিং। এই জন্য বলছে দেয়ার ওয়ার মাল্টিপল রেফারেন্সেস। বাজেটে যখন স্পিচটা দেওয়া হচ্ছিল সেখানে অনেকবারই রেফারেন্সটা এসছে, মাল্টিপল, বারবার এসছে। কি? ফর ইনভেস্টিং ইন ডেডিকেটেড সেন্টার্স ফর এক্সেলেন্স। এই যে সেন্টার এক্সেলেন্স যেটাকে আমরা বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে রিসার্চটা আছে, সেটার পিছনে কিন্তু টাকা দেওয়া হবে, সেটার জন্য টাকা অ্যালট করা হবে, সেটা কিন্তু বারবার বলা হয়েছে, রেফারেন্সটা এসছে। ইনিশিয়েটিভস টু স্কেল আপ টেকনোলজি টু প্রডিউস ল্যাবরেটরি মেড ডায়মন্ডস অ্যান্ড সেন্টার ফর রিসার্চ ইন সিকল সেল অ্যানিমিয়া। তাহলে সেখানে কি করা হবে? ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে কি করার জন্য? টু স্কেল আপ টেকনোলজি, টেকনোলজিকে আরো ইমপ্রুভ করা হবে, স্কেল আপ, ইমপ্রুভ করা হচ্ছে। হ্যাঁ, সেখানে কি বলছে? টু প্রডিউস ল্যাবরেটরি মেড ডায়মন্ড। কিসের জন্য? টেকনোলজিকে আরো ইমপ্রুভ করা হচ্ছে যাতে ল্যাবরেটরি মেড ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ড যাতে আর্টিফিশিয়ালি ভাবে তৈরি করা যায় আর কি। অ্যান্ড আ সেন্টার ফর রিসার্চ ইন সিকেল সেল অ্যানিমিয়া, এবং সিকেল সেল অ্যানিমিয়া একটা ডিজিজ, সেটাকে যাতে আমরা মানে পুরোপুরিভাবে দূরীভূত করতে পারি, হ্যাঁ, তার জন্য একটা সেন্টার করা হবে, তার জন্য কিন্তু টাকা অ্যালট করা হবে, ফান্ডিং আছে, সেটা স্পিচে কিন্তু বলা হয়েছে। While all of these efforts could be spread out across multiple arms of government, none of the budgetary allocations suggest a significant scale up of basic research. কি বলছে?
while all of these efforts, যা যা প্রচেষ্টা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, could be spread out across multiple arms of government. দেখো, multiple arms of government মানে ডিফারেন্ট উইংস গুলোকে বোঝানো হচ্ছে, যেটা স্প্রেড করতে পারে, সেটা পৌঁছাতে পারে। none of the budgetary allocation, budgetary, বাজেট, আমরা বাজেটটাকে অ্যাজ আ নাউন ইউজ করছি, বাজেটারি হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই যে রিলেটিং টু বাজেট, এই ওয়ার্ডগুলোকেই আমাদের ইউজ করা জানতে হবে, কিভাবে একটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ আমরা চেঞ্জ করছি। নান অফ দ্য বাজেটারি অ্যালোকেশন সাজেস্ট আ সিগনিফিক্যান্ট স্কেল আপ অফ বেসিক রিসার্চ। তাহলে এই যে রিসার্চ নিয়ে বিভিন্ন রকম টেকনোলজির ইমপ্রুভমেন্টের জন্য মানে অ্যালট করা হচ্ছে টাকা, এগুলো হচ্ছে, বাট বেসিক রিসার্চের ব্যাপারে কিন্তু কোনো রকম মানে ওর স্কেল আপের জন্য, মানে ওর ইমপ্রুভমেন্টের জন্য সেরকম কোনো অ্যালোকেশন সাজেস্ট করা হয়নি এখন পর্যন্ত, ঠিক আছে? As with previous governments, this government too has not succeeded in increasing the percentage of spread on research and development to beyond 1% of GDP. এখানে দেখো আরেকটা আমরা নতুন মানে পুরনো ওয়ার্ড নতুন ভাবে শিখছি, কি? দ্যাট ইজ স্প্রেড। স্প্রেড ইউজ হচ্ছে কিসের মতো? কোন পার্টস অফ স্পিচ স্প্রেডটা বলো তো, স্প্রেডটা কোন পার্টস অফ স্পিচ বলো। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস সবাইকে একটুখানি ক্লিয়ার করে দিই। এই সেশনটা কিন্তু আমরা মেনলি ফোকাস করছি ভোক্যাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, মানে গ্রামার অ্যান্ড ভোক্যাবুলারি প্যারালালি শিখবো। তাই নিউজ পেপার কিন্তু আমি জাস্ট গড়গড় করে পড়ে গেলাম, পড়ে মানে বলে চলে গেলাম, ইট উইল বি অফ নো ইউজ, কোনো কাজে লাগবে না কিন্তু সেটা, সেই জন্য আমি ধরে ধরে পড়ছি। সো ডোন্ট ফিল বোর্ড, বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। এটা আস্তে আস্তে দেখবে পড়তে পড়তে তোমরা নিজেরা আবার মানেগুলো বলতে পারবে, ঠিক আছে? তাই আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদের বোঝাচ্ছি কীভাবে সেন্টেন্সগুলো ইউজ করা হচ্ছে, যেটা তোমরাও ইউজ করতে পারো। তাহলে কি বলছে? অ্যাজ উইথ প্রিভিয়াস গভর্নমেন্ট, মানে প্রিভিয়াস গভর্নমেন্টের মতোই, প্রিভিয়াস গভর্নমেন্টের সঙ্গেই, মানে ওর মতোই কি করছে? দিস গভর্নমেন্ট টু মানে এই গভর্নমেন্টও অলসো হ্যাজ নট সাকসিডেড ইন, সাকসিডের সঙ্গে প্রিপোজিশনের ইউজ দেখো ইন বারবার আসে, এরার কারেকশনে আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে। ইনক্রিজিং দ্য পার্সেন্টেজ অফ স্পেন্ড অন রিসার্চ, তাহলে স্পেন্ড মানে কি এখানে? অ্যাজ আ নাউন, ভেরি গুড, অ্যাজ আ নাউন ইউজ হচ্ছে, মানে এক্সপেন্ডিচার। স্পেন্ড কথাটার মানে কি এখানে? এক্সপেন্ডিচার, ঠিক আছে? তার মানে রিসার্চের উপর যে এক্সপেন্ডিচারটা হচ্ছে তার পার্সেন্টেজ কিন্তু বাড়ানো হচ্ছে না। অ্যান্ড ডেভেলপমেন্ট টু বিয়ন্ড 1% অফ জিডিপি, জিডিপির 1%-এর বাইরে আর এটা যাচ্ছে না। মানে আগের সরকারও বাড়ায়নি, এই গভর্নমেন্টও বাড়াচ্ছে না, ঠিক আছে? মানে এই রিসার্চ আর ডেভেলপমেন্টের পিছনে কিন্তু ফান্ডিংটা বাড়ানো হচ্ছে না, একই রকম হয়ে আছে। ওকে, চলো নেক্সট। While different countries define R&D spends, দেখো spends আবার এখানে ইউজ হচ্ছে প্লুরাল ফর্মে, variously, a rule of thumb, again important word, suggests that developed and technologically advanced countries spend over 2% of their GDP on R&D, and India, according to a 2022 estimate by the Global Innovation Index, continues to hover around 0.7% despite being among the world's largest producers of scientific literature. তাহলে কি বলছে? While different countries define R&D spends variously, মানে এক একটা দেশ এক এক রকম ভাবে এই R&Dটাকে ডিফাইন করে, মানে এর এক্সপেন্ডিচারটা এক একজন এক এক রকম ভাবে ইউজ করে। গুড ইভিনিং শুভ্রা, মৃত্যুঞ্জয়, অল আর ওয়েলকাম। সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসটা একটু টাইমে তোমরা জয়েন করো, ক্লাসের নোটিফিকেশন আই থিঙ্ক তোমরা আগে থেকে পেয়ে যাও। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি জেনিতের তোমার ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর প্রত্যেকে যারা আছো লাইভ লাইক করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবে, যাতে তোমরা ক্লাস পাবলিশ হলেই তোমরা কিন্তু সেগুলো নোটিফিকেশন পেয়ে যাও, কারণ টাইমে জয়েন করলে তোমরা ক্লাসটাও সুন্দরভাবে করতে পারবে। এবার দেখো কি বলছে, তাহলে এক একটা দেশ এই R&Dটাকে এর এক্সপেন্ডিচারটাকে এক এক রকমভাবে ডিফাইন করে, ঠিক আছে? তাদের কাছে এক এক রকম নিয়ম আছে ডিফাইন করে, তাদের ডেফিনিশনটা আলাদা। অ্যাজ আ রুল অফ থাম, হোয়াট ইজ রুল অফ থাম?
রুল অফ থাম কথাটার মানে কি, আমি সবকিছু কিন্তু এখানে লিখে দেবো না, কিছু কিছু জিনিস তোমরা একটু নোট ডাউন করবে, শুনে লেখার অভ্যাসটা মনে করো, মানে অভ্যাসটা করো, ডিকটেশন নেওয়াটা কিন্তু খুব দরকার। রুল অফ থাম মানে আ জেনারেল রুল, নট এনি স্ট্রিক্ট অর স্পেসিফিক রুল, কোনো পার্টিকুলার রকম রুল, একটা সাধারণ রুল অফ থাম, যেটা সবাই মোটামুটি ধরে চলে। কি বলছে, সাজেস্ট দ্যাট ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজিক্যালি অ্যাডভান্স কান্ট্রি স্পেন্ড ওভার 2% অফ দেয়ার জিডিপি অন আর&ডি। তাহলে আর&ডিতে যেগুলো ডেভেলপ কান্ট্রি আছে বা টেকনোলজিক্যালি অ্যাডভান্সড কান্ট্রি আছে, তারা কি করছে, 2%, তাদের জিডিপির 2% স্পেন্ড করছে। অ্যান্ড ইন্ডিয়াতে কি করছে, অ্যাকর্ডিং টু 2022 এস্টিমেট, ঠিক আছে, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের যে 2022-এর যে এস্টিমেটটা আছে, তাতে কি বলা হচ্ছে, 0.7% ইনভেস্ট করছে, ঠিক আছে, ডিসপাইট বিং অ্যামং দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রডিউসার্স অফ সায়েন্টিফিক লিটারেচার। ঠিক আছে, লার্জেস্ট প্রডিউসার, হ্যাঁ অবশ্যই ইডিয়াম হওয়া সত্ত্বেও তারা কি করছে, 0.7% স্পেন্ড করছে। এখানে দেখো আমরা আরেকটা জিনিস দেখছি যেটা আমরা অনেকবার ভুল করি, দ্যাট ইজ ডেসপাইট। ডেসপাইট মানে হচ্ছে ইনস্পাইট অফ। 2 মাস ক্লাসটা করো, তারপরে বুঝতে পারবে এখান থেকে তোমরা কি শিখছো। হ্যাঁ, অলিক একটা ভালো ওয়ার্ড বলছো, হোভার কথাটার মানে কি, হোভার অ্যারাউন্ড। এই হোভারিং কথাটার মানে কি, দেখবো আমরা ওই হেলিকপ্টারের সঙ্গে ইউজ করি না একটা কথা। হোভারের অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে, টু ফ্লোট ইন দ্য এয়ার, টু ফ্লোট ইন দ্য এয়ার, বাতাসে ভাসা। আর হোভারের আরও মানে হয়, হোভার কথাটার অ্যাকচুয়ালি যদি আমরা আরেকটা মানে বলি, সেখানে আমরা বলতে পারি আনসার্টেন, ফ্লোট, ঠিক আছে, কনফিউজড। তাহলে এখানে আমরা কি বলবো, কান্ট্রিজ টু হোভার অ্যারাউন্ড 70%, মানে মোটামুটি ওর মধ্যেই ঘোরাফেরা করছে, একদম 0.7%-এর কাছাকাছি ঘোরাফেরা করে, কখনো কম হয়তো কখনো বেশি, এরকম হবে। ওকে, হোভারকে আমরা অ্যাজ আ ভার্ব ইউজ করতে পারি। অ্যাজ আ ভার্ব যখন হোভার ইউজ হবে, তখন মানে হয়ে গেল কি তোমার কনফিউজড, ঠিক আছে, আই হোভার্ড বিটুইন সাচ অ্যান্ড সাচ থিং, দুটো জিনিসের মধ্যে আমি যখন কনফিউজ হয়ে যাচ্ছি, ডাউটফুল, তখন আমরা হোভারের ইউজ করতে পারি। নেক্সট কি বলছে দেখো, while funds are not the only challenge to research and development in India, the lack of significant raises across departments shows that the absorptive capacity of scientific institutions in the country is limited. He বলছে, while funds are not the only challenge to research and development in ইন্ডিয়া, আমরা প্রায় চ্যালেঞ্জের সঙ্গে অফের ইউজ করি, এখানে কিন্তু দেখো চ্যালেঞ্জ 2 বলছে, শুধুমাত্র ফান্ডিংটাই কিন্তু এই রিসার্চ আর ডেভেলপমেন্টের প্রধান সমস্যা নয়, প্রধান চ্যালেঞ্জ নয়। কি বলছে, দ্য ল্যাক অফ সিগনিফিক্যান্ট রাইজেস অ্যাক্রস ডিপার্টমেন্টস শোজ দ্যাট দ্য অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি অফ সায়েন্টিফিক ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি ইজ লিমিটেড। আবার একটা দেখো, একটু নতুন ওয়ার্ড শিখলাম, ওয়ার্ডটা আগে আমরা করেছি অন্য ফর্মে, এটা আমরা অন্য ফর্মে দেখছি। দেখো, অ্যাবজর্পটিভ অ্যাডজেক্টিভ, অ্যাবজর্ব থেকে অ্যাবজর্পটিভ, অ্যাবজর্ব করে নেওয়া, বলে না শুষে নেওয়া, টেনে নেওয়া। তো আর একটা সিগনিফিক্যান্ট কারণ কি বলছে, যে সিগনিফিক্যান্ট রেজেস অ্যাক্রস ডিপার্টমেন্ট শোজ দ্যাট দ্য অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি অফ সায়েন্টিফিক ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি ইজ লিমিটেড। তাহলে সায়েন্টিফিক ইনস্টিটিউশন যেগুলো আছে, তার যে অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি সেটা লিমিটেড, মানে হয়তো ইনস্টিটিউশনগুলো সেইভাবে বড় নয়, তার ইনফ্রাস্ট্রাকচার অত ভালো নয়, যার ফলে রিসার্চ করার জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার সেইগুলো অত বেশি পরিমাণে রাখা যাচ্ছে না। দ্যাট মিনস অনলি ফান্ডিং ইজ নট দ্য প্রবলেম, ঠিক আছে, এর সঙ্গে এটাও আর একটা প্রবলেম। ফান্ডিং হয়তো দেওয়া হলেও, কিন্তু যদি তোমার ক্যাপাসিটি না থাকে, তুমি ফান্ডিং নিয়ে করবে কি, ইনস্ট্রুমেন্টগুলো তোমাকে তো কিনতে হবে, ইকুইপমেন্টগুলো কিনতে হবে, সো দেয়ার ইজ নো প্লেস টু স্টোর দেম, টু প্লেস দেম অর টু কিপ দেম, ঠিক আছে, তাদের রাখার মতো প্লেস ঠিকঠাক করে নেই।
A major challenge continues to be research scholars not getting promised funds on time and the wait for the quality equipment required by researchers continuing to be mired in a maze of bureaucratic whimsy. এটা বড় সেন্টেন্স, একটু নতুন নতুন ওয়ার্ড আছে এখানে, চলো আমরা দেখে নিই কি বলছে। A major challenge continues to be research scholars not getting promised funds on time. কন্টিনিউয়ের সঙ্গে আমরা নন ফাইনাইট ভার্বে কি করেছিলাম? কন্টিনিউ টু অ্যাভয়েড জিরান, হি অ্যাভয়েডস টকিং টু মি, হি কন্টিনিউ টু টক টু মি, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু এরার কারেকশন এটা আসে, কন্টিনিউয়ের সঙ্গে আমরা ইনফিনিটিভের ইউজ করব। আর একটা মেজর চ্যালেঞ্জ কি বলছে স্কলারদের কাছে, কি নট গেটিং প্রমিসড ফান্ড অন টাইম, যে ফান্ডটা দেওয়ার কথা বলা হচ্ছে সেই ফান্ডিংটা প্রপার টাইমে, অন টাইম মানে কি? অন টাইম, ইন টাইম, বাই টাইম, অ্যাট টাইমস, সমস্ত টাইমের ইউজগুলো মনে রাখতে হবে। অন টাইম মানে কি? এক্স্যাক্ট টাইম, যে সময় বলা হচ্ছে সেই সময় বসবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা কি বলছে? অন টাইম, ইন টাইম মানে মধ্যে সময়ের, অ্যাট টাইমস মানে সামটাইমস, ঠিক আছে? And the wait for the quality equipment required by researchers continue to be mired in a maze of bureaucratic whimsy. হ্যাঁ, অলিক এখানে একটা কোয়েশ্চেন করেছে, টু বি স্কল, হ্যাঁ এখানে মোস্ট প্রবলি দা হওয়া উচিত এখানে, তাই না? আ মেজর চ্যালেঞ্জ কন্টিনিউস টু বি রিসার্চ স্কলার্স, টু দ্য রিসার্চ স্কলার্স করা যেতে পারে এখানে, স্কলার নট গেটিং প্রমিসড ফান্ড। তাই হওয়া উচিত, কারণ টু বি রিসার্চ স্কলার্স দিলে কি মিনিংটা আসছে? আ মেজর চ্যালেঞ্জ কন্টিনিউস, এখানে মনে হচ্ছে এটা দা হবে, বি হলে কিছু মানে আসবে কি? আ মেজর চ্যালেঞ্জ কন্টিনিউস টু বি রিসার্চ স্কলার্স not getting এটাকে তো আমরা এইভাবে হবে না যে তারা রিসার্চ স্কলার হওয়ার জন্য আসছে না, তো মিনিংটা এখানে। আচ্ছা দেখছি এখানে তারপরটা কি বলছে। হ্যাঁ, স্কলার্স নট গেটিং প্রমিসড ফান্ডস অন টাইম অ্যান্ড দ্য ওয়েট ফর দ্য কোয়ালিটি ইকুইপমেন্ট রিকোয়ার্ড বাই রিসার্চার্স, এবং ওয়েটটাকে এখানে দেখো অ্যাজ আ নাউন ইউজ করা হচ্ছে, ঠিক আছে? রিসার্চারদের দ্বারা এখানে তোমার কোয়ালিটি যে ইকুইপমেন্ট আছে সেগুলোকে রিসার্চারদের ওয়েট করতে হচ্ছে পেতে, যারা রিসার্চ করছে, রিসার্চ ওয়ার্ক করছে, তাদেরকে কোয়ালিটির ইকুইপমেন্ট পেতে গেলে অপেক্ষা করতে হচ্ছে, ঠিক আছে? এবার কি বলছে দেখো, কন্টিনিউইং টু বি মায়ার্ড ইন আ মেজ অফ বিউরোক্রেটিক whimsy, মানে যে খামখেয়ালিপনা, whimsy মানে হচ্ছে তোমার খামখেয়ালিপনা, অর্থাৎ বিউরোক্র্যাটরা ঠিকঠাক সময় মানে দিচ্ছে না, তার ফলে এটা ব্যাপারটা হয়ে গেছে খুব গোলমেলে একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা গোলমেলে ব্যাপার, মানে যারা রিসার্চ করছে, রিসার্চার যারা আছে তারা সঠিক সময়ে তাদের ফান্ডিংটা আসছে না, তার ফলে তারা সঠিক সময়ে ইকুইপমেন্ট পাচ্ছে না, যার জন্য এটা কারণ কি বলা হচ্ছে, বিউরোক্র্যাটদের বলা হচ্ছে তারা ঠিকঠাক সময় জিনিসগুলোকে দিচ্ছে না, নিজেদের খেয়ালের উপর ডিপেন্ড করছে জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, এখানে যদি আমরা সেন্টেন্সটাকে টু বি এর ইউজটা একটু গন্ডগোল হচ্ছে, তাই না? আ মেজর চ্যালেঞ্জ কন্টিনিউস টু বি রিসার্চ স্কলার্স a major challenge continues to be research scholars not getting promised funds on time, মানে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে রিসার্চ স্কলার হতে গেলে, ঠিক আছে, যে একটা চ্যালেঞ্জ হচ্ছে কি সঠিক সময় ফান্ডিং আসছে না, এই মিনিং এটা ইউজ হতে পারে, কারণ জেনারেলি এটা তো বি আছে, এটা তো প্রিন্টিং মিস্টেক ওরকম হওয়ার কথা নয় এখানে, মানে এর মানেটা এরকমই বোঝাচ্ছে যে আ মেজর চ্যালেঞ্জ কন্টিনিউস টু বি রিসার্চ স্কলার্স নট গেটিং প্রমিস ফান্ড, মানে রিসার্চ স্কলার হতে গেলে যে একটা চ্যালেঞ্জ থাকছে সেটা হচ্ছে কি ফান্ড না পাওয়া সময় মতো, তাই না? এটাও মানে হতে পারে। ওকে, ঠিক আছে, আমি আরেকবার
নিউজটা একবার দেখে নেবো, যদি ওখানে কোনো কিছু প্রবলেম থাকে আমি নেক্সট ক্লাসে এটা বলে দেবো, ঠিক আছে? এই স্ট্রাকচারটা আমি নেক্সট ক্লাসে বলে দেবো যদি ওখানে কিছু গন্ডগোল থাকে। এরকম তো প্রিন্টিং মিস্টেক হওয়ার কথা নয়, মানে এই মিনিংয়েই মোস্ট প্রবলি এটাকে ইউজ করা হচ্ছে। রিসার্চ স্কলারদের প্রবলেম নয়, রিসার্চ স্কলার হতে গেলে প্রবলেম, চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, এটাই বলা হচ্ছে আর কি। এনিওয়েজ আমি এটা দেখে নেবো, দেখে বলে দেবো। আচ্ছা, হুইমজি কথাটার মানে কি শিখলাম? হুইমজি কথাটার মানে কি বললাম? ইললজিক্যাল, মানে পাজলিং বা ইললজিক্যাল বলতে পারি, ঠিক আছে? ফ্যান্সিফুল আইডিয়া, যেটার মধ্যে কোনো বেস নেই, লজিক নেই, ঠিক আছে? বিউরোক্র্যাটিক মানে যেন বিউরোক্র্যাট, বিউরোক্র্যাটের কিন্তু স্পেলিং মনে রাখতে হবে, BUREAU, ব্যুরো হলো। আচ্ছা, মেজ, মেজ কথাটার মানে কি? পাজল হয়ে যাওয়া, মানে এই যে বিউরোক্র্যাট আছে তাদের যে মানে যখন যেরকম ইচ্ছা হচ্ছে সেরকম ফান্ডিং করছে, সবাই কনফিউজড হয়ে যাচ্ছে, একটা কনফিউজিং সিচুয়েশন তৈরি করছে, খামখেয়ালিপন একদম। মায়ার্ড কথাটার মানে কি? মায়ার্ড কথাটার মানে হচ্ছে ময়েস্ট, মানে অ্যাকচুয়ালি এখানে মানে হচ্ছে তোমার টু প্লাঞ্জ ইন মাড, মানে কাদায় মাখো মাখো হয়ে যাওয়া, মানে একদম একটা পুরো ব্যাপারটা হচ্ছে কনফিউজিং, পুরো এখানে পুরো জিনিসটাই কনফিউজিং সেন্সে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, বিউরোক্র্যাট মানে হচ্ছে আমলা, এখান থেকে আমরা ক্রেসি থেকে পাবো বিউরোক্রেসি। আপনার ক্রেসিগুলো মনে আছে তো? বিউরোক্রেসি মানে কি? গভর্নমেন্ট রুল বাই রিচ পিপল। অ্যারিস্টোক্রেসি মানে গভর্নমেন্ট রুল বাই নোবেল পিপল। আর একটা কি ক্রেসি ছিল? ক্রেসি অনেক আছে, এই তিনটে ক্রেসির মধ্যে গন্ডগোল, একটা বিউরোক্রেসি, একটা অ্যারিস্টোক্রেসি আর একটা ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে গভর্নমেন্ট রুল বাই পিপল। না, মেজ কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা পাজলিং সিচুয়েশনটাকে বলা হচ্ছে। মেজ মানে হচ্ছে একটা যেখান থেকে তুমি বেরোতে পারবে না, একটা ট্যাঙ্গল, মানে হ্যাঁ খাঁচা বলতে ওই যেখানে জড়িয়ে যাচ্ছ আর কি, একটা কি বলে গোলক ধাঁধার মতো ব্যাপারটা আর কি, যেখান থেকে যেটাকে সহজে খোলা যায় না, যে জটটাকে সহজে খোলা যায় না, জট পাকিয়ে যায়, এরকম ব্যাপার ইউজ হচ্ছে। অটোক্রেসি আছে, অটো মানে নিজে নিজে যেটা হচ্ছে। এবার বলছে দেখো, the bulk of research continues to be funded by government and the participation of the private sector has grown only incrementally। একটা নতুন ওয়ার্ড দেখো, হ্যাঁ গোলক দাদা কি বলছে? the bulk of research continues to be funded by government। রিসার্চের যে ম্যাক্সিমাম মেজর পার্টটা, বেশিরভাগ অংশটা কি দিচ্ছে? টু বি ফান্ডেড বাই গভর্নমেন্ট and the participation of the private sector has grown only incrementally। মানে গভর্নমেন্ট ফান্ড করছে কিন্তু প্রাইভেট সেক্টরগুলোর পার্টিসিপেশন has grown only incrementally। what does incrementally mean? ইনক্রিমেন্ট মানে কিন্তু বাড়া, তো ইনক্রিমেন্টালি কথাটার মানে কি? লিটল বাই লিটল, মনে রাখবে, লিটল বাই লিটল বা গ্র্যাজুয়ালি। ওয়ার্ডগুলো কিন্তু শুধুমাত্র মুখস্থ করে নিলে হবে না, এগুলোকে ইউজ করতে হবে সেন্টেন্সে, নাহলে কোনো লাভ হবে না কিন্তু, ঠিক আছে? লিটল বাই লিটল অর গ্র্যাজুয়ালি, তার মানে গভর্নমেন্ট ফান্ডিং করছে বাট প্রাইভেট সেক্টরগুলোর ফান্ডিংটা কি? ইট ইজ গ্রোয়িং ইনক্রিমেন্টালি, মানে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে বাড়ছে, হঠাৎ করে বেশি ফান্ডিং কিন্তু প্রাইভেট সেক্টরগুলো থেকে আসছে না। ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স the government must not only increase the size of the funding pie but also ease the procedures of to make the most efficient use of it। কি বলছে? in the next few years, দেখো few আমরা কি শিখেছিলাম? few মানে almost nothing, few boys are there মানে almost no boys are there। কিন্তু যখন ফিউ এর আগে আমরা এই ধরনের ওয়ার্ড ইউজ করব, নেক্সট, প্রিভিয়াস, এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করব, তখন কিন্তু লাস্ট এগুলো ইউজ করলে তখন আমাদের আর এর প্রয়োজন হবে না। তার মানে ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স মানে
আগামী কয়েক বছরের মধ্যে কি বলছে, দ্য গভর্নমেন্ট মাস্ট নট অনলি ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য ফান্ডিং পাই বাট অলসো ইজ দ্য প্রসিজিয়ার্স টু মেক দ্য মোস্ট এফিশিয়েন্ট ইউজ অফ ইট। মানে বলছে আগামী কিছু বছরের মধ্যে গভর্নমেন্টের শুধুমাত্র ওই ফান্ডিংটাকে বাড়ালে হবে না, ঠিক আছে? ফান্ডিং পাই কথাটা মানে কি, একটা তো পিঠে টাইপের হয় না, আর একটা কি হচ্ছে দ্য হোল অফ আ ওয়েলথ অর রিসোর্স, মানে যে ভান্ডারটা আছে আর কি, রিসোর্সের যে ভান্ডারটা, মানে ফান্ডিংটাকে শুধু বাড়িয়ে গেলে হবে না, কিন্তু ফান্ডিং এর সাইজ বাড়ালে হবে না, কি করতে হবে, বাট অলসো ইজ দ্য প্রসিজিয়ার্স টু মেক দ্য মোস্ট এফিশিয়েন্ট ইউজ অফ ইট। The government should keep in mind that the use of funding should be the funding should be used in a proper way, in a effective way and with ease, মানে সহজে যেন ইউজ করা যেতে পারে। মানে there must not be any difficulty in using the fund. ফান্ড আমি করে দিচ্ছি, কিন্তু ফান্ডটাকে আমি যদি ইউজই না করতে পারি, ইউজ করতে গেলে যদি আমার অনেক রকম সমস্যা হয়, সো দ্য ফান্ডিং উইল রিমেন মানে স্ট্যাগনেন্ট, একটা জায়গাতেই আটকে থাকবে, তাই না? তো এখানে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো না। বোঝা গেল? এটা মাথায় রাখতে হবে সবাইকে আমাদের। তাহলে মানে এটাকে যদি আমরা এক্সাম্পল দিয়ে এরকম বলি, তোমাকে আমি টাকা দিচ্ছি বাট টাকাগুলো তুমি ব্যবহার করতে পারছো না, তাহলে আমার টাকা তোমাকে, মানে তুমি টাকা পেয়েও তো কোনো লাভ হবে না। হ্যাঁ, সেটা হতে পারে। দেখো, এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে, এইগুলো তোমার ওই টেকনিক্যাল টার্মে ইউজ করা হয়, ঠিক আছে? তো এগুলোর অনেক রকম মানে হতে পারে। পাইয়ের আমি মানেগুলো এরকম বললে, বা তুমি পাই চার্টের ক্ষেত্রে আমরা বলতে পারি ব্যাপারটাকে, মানে আবার এটা যে মানে ফান্ডিং রিসোর্স হিসেবে আমরা দেখতে পারি জিনিসটা। মানে বলছি না, গভর্নমেন্ট মাস্ট নট অনলি ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য ফান্ডিং পাই, মানে ফান্ডগুলোকে যে তুমি জমাচ্ছ সেই ফান্ডিং এর সাইজটা বাড়ালে হবে না। বা আবার এটাকে আমরা এরকম বলতে পারি, পাই চার্টটা শুধু লম্বা হয়ে গেলে হবে না, এটাও আমরা বলতে পারি, এইভাবে বলতে মানে আমার যদি জিনিসটা না জানা থাকে, বিকজ আমি ধরো একটা ল্যাঙ্গুয়েজের টিচার, তো আমার পক্ষে এই টার্মগুলো সব জানা, মানে ইকোনমিক্সের যে টার্মগুলো আছে, বাজেট রিলেটেড যে টার্মগুলো, সবগুলো হয়তো আমি জানি না। সেটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে হতে পারে। তাহলে একটা স্টুডেন্ট কিভাবে পড়বে তার যদি না জানা থাকে? হ্যাঁ, ওটাই তো বলছি, মানে আ হোল অফ আ ওয়েলথ অর রিসোর্স, ওই সেন্সে আমরা ইউজ করি পাইটাকে। তো মানে এখানে পড়ানোর উদ্দেশ্য হচ্ছে কি, তুমি যদি না জানলেও কিভাবে ওভারঅল জিনিসটাকে বুঝবে, এটাই আমাদের মেইন উদ্দেশ্য, ঠিক আছে? অনেক ওয়ার্ড থাকবে যেগুলো ধরো আমি নিজে জানি না, হতেই পারে, বা এমন টেকনিক্যাল কিছু ওয়ার্ড আছে যেগুলো অনেক রকমভাবে ইউজ করা যায়, সেই টার্মগুলো যদি আমার না জানা থাকে, আমি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার আমি কিভাবে পড়ে বুঝছি, সেইভাবে তোমাদেরও বুঝতে হবে জিনিসগুলোকে। কারণ এটা ধরো অনেকে যেহেতু বাজেট রিলেটেড, যারা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট তারা মোটামুটি এগুলো জানো, ইকোনমিক্স পড়ো, তো তাদের বুঝতে অসুবিধা হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে এই জেনারেল যে টপিকগুলো থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওভারঅল মিনিং করে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আজকে কিন্তু আমরা এখান থেকে বেশ কিছু নতুন ওয়ার্ড শিখলাম এবং পুরনো ওয়ার্ডের নতুন ইউজ শিখলাম, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের ভুললে হবে না, উই হ্যাভ টু ইউজ ইট রিপিটেডলি while speaking or while writing something। যা কিছু লিখছো বলছো এগুলোকে ইউজ করার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে কিন্তু তোমাদের এই ভোক্যাবুলারি গ্রামারের প্রবলেমটা সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আজকে এটুকুই ছিল আমাদের সেশন। আবার নেক্সট সেশনে আমি চেষ্টা করছি কাল পরশুর মধ্যে আর একটা ক্লাস নেওয়ার। আর তোমাদের বাজেটের ক্লাসটা মনে হয় একটু হ্যাম্পার হয়েছিল ডিউ টু সাউন্ড প্রবলেম, তো সেই জন্য স্যার হয়তো আবার ক্লাসটা কাল নিতে পারেন দুপুরের দিকে বা বিকেলের দিকে, সেটা আমি তোমাদের ইনফর্ম করে দেবো, ঠিক আছে? কারণ ওই ক্লাসটা খুব হেল্পফুল ক্লাস, কিন্তু সাউন্ডের জন্য অনেকেই ক্লাসটা করতে পারোনি, ঠিক আছে? আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, যতটা করা সম্ভব আমি করার চেষ্টা করছি, বাট বললাম ক্লাস তো অন্য থাকে না, মানে অন্য জায়গা তো আমার ইনস্টিটিউটে ক্লাস থাকে, তো সব রেগুলার বেসিসে নেওয়াটা সম্ভব নয়। ঠান্ডা আগের থেকে অনেক কম আছে। ওকে, চলো, যারা যারা আছো প্রত্যেককে বলছি একটু লাইক করে দাও ক্লাসটা, ক্লাসের শেষে একটু কমেন্ট করে দেবে। আর
ডোন্ট হেজিটেট। আমি একটা কথা সবাইকে বলছি, আমার ক্লাস বা অন্য স্যারেদের ক্লাস যদি তোমাদের কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হয় বা মনে হয় যে এই জায়গাটা ঠিক বোঝা হলো না, অবশ্যই লিখবে, আমাদের বলবে, যাতে সেটাকে আমি আবার রেকটিফাই করে নিতে পারি। ঠিক আছে? অনেক সময় তো হতে পারে আমি মনে হলো বুঝে গেছি, তোমরা বুঝতে পেরেছো, বাট তুমি বুঝতে পারলে না, সেটা বলবে, নেক্সট ক্লাসে ওটাকে অবশ্যই আবার সলভ করে দেওয়া হবে। আর সবাই একটু কমেন্ট করে দেবে ক্লাসের শেষে, বিকজ লাইভ ক্লাসের কমেন্ট দেখা যায় না। সৌমেন, হ্যাঁ, গুড ইভিনিং। সৌমেনকে গুড ইভিনিং মনে বলা হয়নি, এনিওয়েজ গুড ইভিনিং, গুড নাইট একসঙ্গে বললাম সবাইকে। অ্যান্ড খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। টিল দেন কিপ স্টাডিং।